আমাদের চারপাশের অর্থনীতিতে যে একটা অস্থিরতা চলছে তা তো অনেকেই টের পাচ্ছেন, কিন্তু প্রশ্ন হলো আমরা ঠিক এই জায়গাটায় পৌঁছালাম কিভাবে। চলুন এই আলোচনায় আমরা এক দশকেরও বেশি সময় ধরে চলা ফেডারেল রিজার্ভের এক বিশাল অর্থনৈতিক পরীক্ষার ভেতরের গল্পটা একটু জানার চেষ্টা করি। ২০২২ সালের আগস্ট মাসে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান জেরোম পাওয়েল একটা বেশ কঠোর সতর্কবার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনার জন্য যা যা করা হবে তাতে সাধারণ মানুষের জীবনে বেশ কষ্ট আসতে পারে। আর এটাই কিন্তু আজকের আলোচনার মূল প্রশ্ন। কিভাবে এমন হলো যে একটা ভালো উদ্দেশ্য নিয়ে শুরু করা একটা নীতি এক দশক পর এমন একটা বেদনাদায়ক পরিণতির দিকে আমাদের ঠেলে দিল? চলুন একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা জেনে নেওয়া যাক। আজকের পরিস্থিতিটা ঠিকমতো বুঝতে হলে আমাদের কিন্তু একটু পেছনে ফিরে যেতে হবে। সে ২০০৮ সালে, যখন পুরো বিশ্বের আর্থিক ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার মুখে ছিল। ২০০৮ সালের সেই সংকটটা কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল। একের পর এক বড় বড় ব্যাংক দেউলে হয়ে যাচ্ছিল, আর মনে হচ্ছিল পুরো সিস্টেমটাই বুঝি ভেঙে পড়বে। এর প্রতিক্রিয়ায় সরকার আর ফেডারেল রিজার্ভ এমন সব পদক্ষেপ নিয়েছিল যা এর আগে কেউ কখনো দেখেনি, ভাবতেও পারেনি। ফেডের এই নতুন নীতিটা ছিল রীতিমতো বৈপ্লবিক। এর নাম দেওয়া হয়েছিল কোয়ান্টিটেটিভ ইজিং বা সংক্ষেপে কিউই। সোজা কথায় এটাকে প্রায়শই বলা হতো যেন হাওয়া থেকে টাকা তৈরি করা হচ্ছে। আসল উদ্দেশ্য ছিল সিস্টেমের টাকার যোগান বা লিকুইডিটি বাড়ানো। দেখুন, ফেডের উদ্দেশ্যটা কিন্তু বেশ ভালো ছিল। তারা চেয়েছিল এই নতুন টাকা দিয়ে ব্যাংকিং ব্যবস্থাকে পতনের হাত থেকে বাঁচানো, আর সাধারণ মানুষ ও ছোট ব্যবসার হাতে ঋণ পৌঁছে দেওয়া, যাতে অর্থনীতিটা আবার নিজের পায়ে দাঁড়াতে পারে। আচ্ছা, এরপর পরিস্থিতি কিভাবে বদলে গেল সেটাই এখন দেখার বিষয়। এই যে জরুরি সমাধানটা নেওয়া হলো, এটা কিন্তু আর অস্থায়ী থাকল না, বরং এক দশকেরও বেশি সময় ধরে এটাই যেন একটা নতুন স্বাভাবিক নিয়মে পরিণত হল। কিন্তু এই নীতির একটা খুব বড় অপ্রত্যাশিত ফলাফল ছিল, যেটা এই স্লাইডে পরিষ্কার বোঝা যাচ্ছে। আশা করা হয়েছিল টাকাটা যাবে মেইন স্ট্রিটে, মানে সাধারণ মানুষের কাছে, কিন্তু বাস্তবে এর বেশিরভাগই চলে গেল ওয়াল স্ট্রিটে, অর্থাৎ সোজা কথায় আর্থিক বাজারে। এর ফলে অর্থনীতিতে বেশ কিছু গভীর পরিবর্তন আসলো। শেয়ার বাজারগুলো তো ফুলে ফেঁপে উঠল, কিন্তু এটা ছিল অনেকটা সুগার হাইয়ের মতো, একটা কৃত্রিম উত্তেজনা যা অর্থনীতির আসল স্বাস্থ্যের প্রতিফলন ছিল না। এই কথাটা ওয়াল স্ট্রিটের নতুন বাস্তবতাকে একেবারে পরিষ্কার করে দেয়। কেন্দ্রীয় ব্যাংকই তখন বাজারের সবচেয়ে বড় খেলোয়াড়। বিনিয়োগকারীরা ধরেই নিয়েছিল ফেড কোনোভাবে বাজারকে পড়তে দেবে না। এই বিশাল অঙ্কটা একবার দেখুন। এটা দেখায় যে সস্তা ঋণের বেশিরভাগ টাকাটা আসলে কোথায় গিয়েছিল। নতুন কারখানা তৈরি বা কর্মী নিয়োগের বদলে এই টাকা ব্যবহার করা হয়েছে নিজেদের শেয়ারের দাম বাড়ানোর জন্য, আর এর ফলে লাভবান হয়েছে মূলত ধনী শেয়ার হোল্ডাররাই। আর ঠিক যখন ফেড এই সহজ টাকার নীতি থেকে ধীরে ধীরে সরে আসার চেষ্টা করছিল, ঠিক তখনই আরেকটা বিশাল সংকট এসে হাজির হল। আর এই সহজ টাকার পরীক্ষাটা তখন যেন ওভারড্রাইভে চলে গেল। এই চার্টটা দেখুন। কোভিড মহামারীর সময়ে সরকারের প্রতিক্রিয়া যে কত বিশাল ছিল তা স্পষ্ট বোঝা যায়। এটা ২০০৮ সালের বেল আউটের অঙ্ককেও বহুগুণে ছাড়িয়ে গিয়েছিল। সাধারণ মানুষ আর ব্যবসার জন্য সরাসরি ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করা হয়। সরকার যেমন বিশাল পদক্ষেপ নিয়েছিল, ফেডও তার সব রকম অস্ত্রশস্ত্র নিয়ে যেন মাঠে নেমে পড়েছিল। তারা সিস্টেমে আরও ট্রিলিয়ন ডলার ঢেলে দেয়, যা ইতিহাসে এর আগে কখনো হয়নি। এত বিপুল পরিমাণ টাকা যখন বাজারে চলে আসে, তখন এক ধরনের ফটকাবাজির বা স্পেকুলেশনের পাগলামি শুরু হয়ে যায়। সাধারণ মানুষও তখন সব ধরনের ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগ করতে শুরু করে, কারণ সবার মনে হচ্ছিল বাজার শুধু ওপরের দিকেই উঠবে। যখন জিনিসপত্রের দাম হু হু করে বাড়তে শুরু করল, ফেড প্রথমে ভেবেছিল যে এটা ক্ষণস্থায়ী বা টেম্পোরারি একটা ব্যাপার, কিন্তু এই হিসাবের ভুলটার পরিণতি ছিল বেশ মারাত্মক। এবারে আমরা গল্পের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে এসে ফেড তার আগের নীতি থেকে পুরোপুরি ১৮০ ডিগ্রি ঘুরে যেতে বাধ্য হয়, আর সেই মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াই শুরু করে, যা তৈরিতে সে নিজেই একরকম সাহায্য করেছিল। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে ফেড একটা বেশ আক্রমণাত্মক পরিকল্পনা নেয়। তারা খুব দ্রুত সুদের হার বাড়াতে শুরু করে এবং বাজার থেকে টাকা তুলে নিতে শুরু করে।
এটা ছিল অনেকটা চলন্ত অর্থনীতিতে সজোরে ব্রেক কষার মতো। তার মানে জিনিসপত্রের দাম কমানোর সমাধান হিসেবে ইচ্ছাকৃতভাবে সবার জন্য ঋণ নেওয়া আরও কঠিন আর ব্যয়বহুল করে তোলা হলো। মূল লক্ষ্য ছিল অর্থনীতিকে ঠান্ডা করা, যদিও এতে মানুষের চাকরি যাওয়া বা ব্যবসার ক্ষতি হওয়ার একটা বড় ঝুঁকি ছিল। আর ফেডের এই পদক্ষেপগুলোর প্রভাব ছিল মারাত্মক। দশকব্যাপী পার্টির পর এটা ছিল একটা ভীষণ বেদনাদায়ক হ্যাংওভার। স্টক মার্কেট, হাউজিং, ক্রিপ্টো বাজার সবকিছুতেই বড় ধরনের ধস নামে। ওয়ারেন বাফেটের এই বিখ্যাত উক্তিটা বর্তমান মুহূর্তটাকে একেবারে নিখুঁতভাবে বর্ণনা করে। সহজ টাকার যে জোয়ার ছিল তা এখন নেমে যাচ্ছে, আর এর ফলে সিস্টেমের ভেতরে থাকা দুর্বলতাগুলো ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করেছে। তো সহজ টাকার এই যুগ শেষ হওয়ার সাথে সাথেই আমাদের অর্থনীতির গভীরে লুকিয়ে থাকা কোন ঝুঁকিগুলো এবার সামনে আসবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আগামী দিনে ঠিক কী ঘটবে? আচ্ছা,